শ্বশুর আমাকে বাড়িতে একা পেয়ে যেভাবে কাজ করল, গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে টপ টপ করে পানি চলে আসবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন এবং হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু রাখবেন এবং কানে হেডফোন লাগিয়ে নেবেন। আমার শাশুড়ি মারা গেছেন 7 মাস হয়ে গেছে এবং আমার শ্বশুর খুব একা হয়ে গেছে। তিনি খুব দুঃখিত থাকতেন এবং কোনো কাজেই তার মন লাগত না। কিছুদিন পরে আমি লক্ষ্য করলাম যে তিনি আমাকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখছেন। আমি তার এই আচরণে খুবই বিরক্ত হয়ে গিয়েছিলাম। তারপর একদিন আমি ভাবলাম, যদি আমি নিজেই শ্বশুরকে খুশি করে দিই তাহলে বাড়ির কথা বাড়িতেই থাকবে এবং কেউ জানতেও পারবে না। আর এই জন্যেই আমি একদিন সিদ্ধান্ত নিলাম যে আজ শ্বশুরকে। হ্যালো বন্ধুরা, আজকের এই হার্ডকোর গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমার নাম রূপা এবং আমার বয়স 24 বছর। আমি একজন বিবাহিত মহিলা। আমার বিয়ে হয়েছে 2 বছর আগে। আমার স্বামীর নাম বিকাশ এবং তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। আমাদের বিয়ের 2 বছর হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোনো সন্তান হয়নি। আমাদের পরিবারে আমি, আমার স্বামী এবং আমার শ্বশুর থাকি। আমরা সবাই আমাদের জীবন নিয়ে খুব খুশি ছিলাম এবং সবাই একে অপরের সাথে খুব হাসি খুশি করে থাকতাম। কিন্তু হঠাৎ করে আমাদের খুশির ওপর কারো খারাপ নজর লেগে গেল। আসল ঘটনা হল, আমার শাশুড়ি একদিন মারা গেলেন, যার কারণে আমাদের পুরো বাড়িতে শোকের ছায়া নেমে এলো। শাশুড়ির মৃত্যুর পর আমরা সবাই ভেতর থেকে ভেঙে পড়েছিলাম। আমাদের ওপর যেন দুঃখের পাহাড় ভেঙে পড়ল। শাশুড়ির মৃত্যুর পর আমার শ্বশুর খুব বেশি দুঃখিত হয়ে পড়লেন। যখনই আমি শ্বশুরকে দেখতাম, তিনি একা বসে বসে কাঁদতেন এবং শাশুড়িকে স্মরণ করতেন। আমি এবং আমার স্বামী শ্বশুরের এই অবস্থা দেখে খুবই দুঃখ পেতাম। আমরা ভাবতাম, যদি শাশুড়ি বেঁচে থাকতেন তাহলে শ্বশুরের এমন অবস্থা হতো না। আমি এবং বিকাশ তাকে অনেক বুঝিয়েছিলাম যে আপনি এমন করবেন না, আপনি বাড়ির বড় মানুষ, আপনি যদি ভেঙে পড়েন তাহলে আমাদের কি হবে। আমাদের বোঝানোর কিছু সময় পর তিনি ঠিক থাকতেন, কিন্তু একা হলে আবার আগের মতোই হয়ে যেতেন। এইভাবে 7 মাস কেটে গেল, কিন্তু শ্বশুরের পক্ষে তার স্ত্রীকে ভুলে যাওয়া খুবই কঠিন মনে হচ্ছিল। তারপর কিছু সময়ের জন্য আমরা শ্বশুরকে আমাদের পাটনায় থাকা ননদের কাছে পাঠিয়ে দিলাম। ডাক্তাররা সবসময় বলেন, যদি আমরা ঘটনাস্থল থেকে দূরে চলে যাই তাহলে ঘটে যাওয়া ঘটনা কিছু সময়ের জন্য ভুলে যেতে পারি। আমার শ্বশুর প্রায় 3 মাস পাটনায় ছিলেন, কিন্তু যখন তিনি ফিরে এলেন তখনও আমরা তার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেলাম না। তার মধ্যে তেমন কোনো পরিবর্তন আসেনি, তবে আমি তার আচরণে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। আমি দেখলাম যে তিনি প্রায়ই আমার দিকে তাকিয়ে থাকেন বা কখনো কখনো আমাকে স্পর্শ করারও চেষ্টা করেন। তার এই আচরণ আমার কাছে খুবই অদ্ভুত লাগছিল, কারণ এর আগে তিনি কখনো আমার সাথে এমন আচরণ করেননি। আমার ইচ্ছা হচ্ছিল যে আমি আমার স্বামীকে ফোন করে সব কথা বলে দেই, কিন্তু তারপর আমি ভাবলাম, যদি আমার স্বামী আমার কথা বিশ্বাসই না করেন তাহলে আমি কি করব। আমি ভাবলাম এটি হয়তো আমার ভুল ধারণা হতে পারে। কিন্তু একদিন তো সীমা ছাড়িয়ে গেল। একদিন আমার শ্বশুর এমন কিছু করলেন যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে তিনি এমন কিছু করতে পারেন। আমি যখন বাথরুমে যাচ্ছিলাম তখন সেখানে আগে থেকেই আমার শ্বশুর ছিলেন। আমি কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়িয়ে রইলাম। ভাবলাম তিনি কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসবেন, কিন্তু ভেতর থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আসছিল। তিনি সম্ভবত নিজেকে শান্ত করছিলেন। আমি ভাবছিলাম, শ্বশুর এতক্ষণ ধরে বাথরুমের ভেতরে কি করছেন। আমি তাকে ডাকারও চেষ্টা করলাম, কিন্তু তিনি শুনলেন না। তারপর যখন আমি ভাবলাম যে তিনি যে কোনো সময় বেরিয়ে আসতে পারেন,
তখন আমি আমার রুমে চলে গেলাম। প্রথমে আমার মনে হলো যে এই পুরো ঘটনা আমার স্বামীকে বলে দিই, কিন্তু আবার আমার মনে হলো যে যদি তিনি আমার কথা বিশ্বাসই না করেন তাহলে আমি কি করব। এই ভেবে আমি সারা রাত জেগে রইলাম এবং আমার ঘুমই হলো না। আমি ভেতর থেকে খুবই বিরক্ত ছিলাম, কারণ এতদিন ধরে যা কিছু ঘটছিল তা খুবই অদ্ভুত ছিল। রাতে যখন আমার স্বামী কাজ থেকে বাড়ি ফিরলেন তখন তিনি আমাকে আদর করতে চাইলেন, কিন্তু আমি বললাম যে আজ আমার মেজাজ নেই। এত বলে আমি তার দিকে পিঠ ফিরে শুয়ে পড়লাম। আমার পুরো রাত জেগে কেটে গেল। পরের দিন আমার স্বামীকে শহরের বাইরে কোনো কাজে যেতে হয়েছিল। তিনি 1 সপ্তাহের জন্য একটি মিটিংয়ে যাচ্ছিলেন। আমি তার ব্যাগ গুছিয়ে দিলাম এবং তার টিফিনও তৈরি করে দিলাম। কিছুক্ষণ পর আমার স্বামী তার কাজে চলে গেলেন। এখন বাড়িতে শুধু আমি এবং শ্বশুর ছিলেন। আমি ভয়ে কাঁপছিলাম। আমার প্রতিটি মুহূর্ত যেন শতাব্দীর মতো কাটছিল। সারাদিন ঘরের কাজ করেছি এবং সব কাজ শেষ করে আমার রুমে চলে এসেছি। গতরাতে ঘুম না আসার কারণে এখন ঘুম আমাকে ঘিরে ধরতে শুরু করেছে। ঘুমের চাপে আমার চোখ নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছিল। দিনের 3 বাজছিল, আমি টেরই পাইনি। কখন আমার চোখ বন্ধ হয়ে গেল এবং আমি গভীর ঘুমে চলে গেলাম। আমি সাধারণত শাড়ি পরি, কিন্তু কয়েকদিন ধরে বেশি গরমের কারণে আমি সালোয়ার কামিজ পরছিলাম। আমার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল এবং আমি আমার ঘরে গিয়ে পাখার নিচে শুয়ে পড়েছিলাম। প্রায় 1 ঘন্টা পরে আমি অনুভব করলাম কেউ আমাকে অদ্ভুতভাবে হাত দিচ্ছে। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো আমি স্বপ্ন দেখছি এবং স্বপ্নে আমি আমার স্বামীর সাথে আছি, কিন্তু তারপর আমি হঠাৎ করে আতঙ্কে উঠে বসলাম এবং আমার কাপড় ঠিক করতে লাগলাম। আমি দেখলাম আমার শ্বশুরজি আমার পাশে বসে আছেন। আমি তাকে দেখে চমকে গেলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বাবুজি, আপনার আমার সাথে কোনো কাজ ছিল? শ্বশুরজি বললেন, বউ, আমার চা খাওয়ার ইচ্ছা করছে। আমি তোমাকে অনেকবার ডাক দিয়েছি, কিন্তু সম্ভবত তুমি শুনতে পাওনি, তাই আমি নিজেই তোমার ঘরে চলে এসেছি। এখানে এসে দেখলাম তুমি শান্তিতে ঘুমিয়ে আছো, তাই ভেবেছি ঘুমন্ত বুকে কেন জাগাবো, আমি নিজেই চা বানিয়ে নেব, কিন্তু এর মধ্যেই তুমি জেগে উঠলে। এই কথাগুলোতে শ্বশুরজি তার সাফাই দিলেন। তখন আমি তাড়াতাড়ি বিছানা থেকে নিচে নেমে এলাম। আমার বুক জোরে জোরে ধরফট করছিল। আমি আমার চুনরি মাথায় টেনে নিয়ে বললাম, বাবুজি, আপনি আপনার ঘরে যান, আমি এখানেই চা নিয়ে আসছি। আমার এতটা বলার পরে তার মন ভেঙে গিয়েছিল। তারপর তিনি তার ঘরে চলে গেলেন। প্রায় 10 মিনিট পরে আমি তার ঘরে 1 কাপ চা নিয়ে গেলাম। আমি তার ঘরে গিয়ে দেখলাম শ্বশুরজি তার ঘরে বসে কাঁদছেন। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? কোনো সমস্যা আছে? যদি আপনার অসুস্থতা হয় তবে আমি এখনই ডাক্তারকে ফোন করে দিই। তিনি বললেন, না বউ, এমন কিছু নয়। আজ শুধু তোমার শাশুড়ির খুব মনে পড়ছে। আজ তার খুব অভাব অনুভব করছি। যেদিন থেকে সে চলে গেছে সেদিন থেকে আমি বুঝতে পারছি না কাকে আমার মনের কথা বলবো। আমিও একজন মানুষ, আমারও কিছু ইচ্ছে আছে। আমারও ইচ্ছে হয় আমি আমার মনের সব কথা কাউকে বলি। এখন আমি আর শিশু ছিলাম না যে আমি তার ইশারাকে বুঝতে পারব না। আমি বুঝতে পারছিলাম তিনি কি বিষয়ে কথা বলছেন। তবু আমি তার কাছে গিয়ে বললাম, বাবুজি, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আর যদি আপনার কোনো কথা বলার থাকে তবে আপনি আমার সাথে বলতে পারেন, আমি তো আছি আপনার সাথে। আমি এতটা বলার পরেই তিনি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমার খুব অদ্ভুত লাগছিল এবং আমার মনে নানা রকম চিন্তা আসছিল। তবুও আমি তার ওপর খুব দয়া অনুভব করছিলাম। আর শ্বশুরজির বয়সও এত বেশি হয়ে গিয়েছিল যে আমরা তার দ্বিতীয় বিয়ে দিতে পারতাম না।
যদি আমরা তার দ্বিতীয় বিয়ে দিতাম তাহলে আমরা কারো মুখ দেখানোর মতো থাকতাম না, সমাজ আমাদের ত্যাগ করে দিত। এর চেয়ে বরং বাড়িতেই এই সমস্যার কোনো সমাধান খুঁজে বের করা ভালো। একবার আমার মনে হলো, যদি আমি নিজেই শ্বশুরজিকে খুশি করে দিই তাহলে কেউ জানতেও পারবে না এবং ঘরের কথা ঘরেই থাকবে। আমি মনকে শক্ত করে নির্বেতার প্রস্তাব মেনে নিয়েছিলাম। তারপর আমি তাকে গোসল করতে বললাম এবং তার কাপড় ইত্যাদি বের করে তাকে দিলাম। কিছুক্ষণ পরে তিনি গোসল করে ফিরে এলেন। তিনি বানিয়ান পরেছিলেন এবং নিচে তোয়ালে ধুতির মতো জড়িয়েছিলেন। তিনি আমাকে দেখে একটু হাসলেন এবং আমিও তার এই আচরণে একটু হেসে ফেললাম। তারপর পরের দিন সকালে যখন আমি চা দিতে তার ঘরে গেলাম, তখন দেখলাম তিনি সম্ভবত তোয়ালে জড়িয়ে ঘুমিয়ে পড়েছেন। আমি হালকা করে দরজাটা ধাক্কা দিলাম। দেখলাম দরজা আগে থেকেই খোলা ছিল এবং শ্বশুরজি বয়ান পরেই ঘুমাচ্ছেন। তার এই আচরণে আমার খুব রাগ হল, কিন্তু আমি তাকে কিছু বললাম না এবং চা দিয়ে রান্নাঘরে চলে এলাম। প্রায় 1 ঘন্টা পরে তিনি রান্নাঘরে এলেন এবং আমাকে বললেন, বউ, একটু তেল গরম করে আমার ঘরে নিয়ে এসো এবং আমার মাথা ও শরীরের মালিশ করে দাও। এবার আমি তার খারাপ নিয়ত আগেই বুঝে ফেলেছিলাম, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। কিছুক্ষণ পরে আমি 1 বাটিতে তেল গরম করে তার ঘরে নিয়ে গেলাম এবং তাকে বললাম, বাবুজি, এই তেল নিন, আপনি নিজেই লাগিয়ে নিন। আজ আমার অনেক কাজ করতে হবে এবং অনেক কাপড় ধুতে হবে। তিনি বললেন, বউ, মাথায় তো আমি নিজেই লাগিয়ে নেব, কিন্তু পিঠে আমার হাত পৌঁছাবে না, তাই পিঠের মালিশ তুমিই করে দাও। এত বলেই তিনি তার বিছানায় পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়লেন। আমার আজ সকাল থেকেই তার উপর খুব রাগ হচ্ছিল, কিন্তু তবুও আমি তার পিঠের মালিশ করতে লাগলাম। প্রায় 10 মিনিট পরে তিনি পাশ বদল করে বললেন, বউ, তোমার হাত তো তেলেই খারাপ হয়ে গেছে, একটু পেটেরও মালিশ করে দাও। আমি না চাইলেও তার সব কথা মানতে লাগলাম এবং আমার 2টি হাত দিয়ে তার। মা গো, আমি ভাবছিলাম যদি আজ শাশুড়ি মা বেঁচে থাকতেন তাহলে আমাকে এই সব করতে হতো না। এই 7 দিনে বিকাশ ছাড়া আমার অবস্থা এত খারাপ হয়ে গেছে, তাহলে শ্বশুর শাশুড়ি মা ছাড়া কিভাবে থাকতেন? আমি এই ভাবনায় এতটাই ডুবে গিয়েছিলাম যে সব কিছু ফেলে রেখে ভিতরে চলে এসেছিলাম। কিছুক্ষণ পরে শ্বশুরজি আমার ঘরে এসে বললেন, কি হয়েছে বউ, তুমি সব কিছু ফেলে এখানে কেন চলে এসেছ? তুমি কি বিকাশের কথা ভাবছ? তার ছাড়া কি তোমার মন লাগছে না? তুমি আমাকে বলো, তোমার কি সমস্যা হচ্ছে? তুমি যা চাইবে আমি এখনই পূরণ করে দেব। আমি তোমাকে আমার মেয়ের মতোই মনে করি। আমি কখনোই চাইব না যে তুমি কোনোভাবে দুঃখে থাকো। শেষ পর্যন্ত তুমিও তো আমার আদরের মেয়ে। আমি তার পায়ে পড়ে গেলাম। আমি বললাম, শ্বশুরজি, আমি আপনাকে অনেক ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দিন। আমি এতদিন ধরে ভাবছিলাম যে আপনি আমার উপর খারাপ নজর রাখছেন, আর সেই জন্যই আমি আপনাকে এড়িয়ে চলছিলাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে বিকাশ গেছে মাত্র 5 দিন, আর আমি তার ছাড়া এতটা বিপর্যস্ত হয়ে পড়েছি। শাশুড়িমা তো অনেক দিন আগেই চলে গেছেন। আপনি নিশ্চয়ই আরও বেশি কষ্ট পাচ্ছেন। যদি আমি আপনাকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিন। এখন থেকে আমি আপনার সব রকমের দেখাশোনা করব এবং আপনার মেয়ে হয়ে থাকব। তাহলে বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।